কমার্শিয়াল সেকশনে জব করার জন্য একজন মানুষের কি কি স্কিল লাগে সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো ইম্পোর্ট রিলেটেড। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেস, আরেকটা হচ্ছে C&F, কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিং। ডকুমেন্ট যখন আপনি ব্যাংক থেকে এন্ডোর্স করবেন, এন্ডোর্স করার পরে কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিংয়ে C&F এর কাছে এই ডকুমেন্টটি পাঠিয়ে দিবেন। এই ডকুমেন্টটি মূলত আপনার প্রোডাক্ট আসছে এবং প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত কাস্টমসের কাছে ইনফরমেশন থাকে। C&F বিজনেস যারা করেন, যেসব প্রতিষ্ঠান কাস্টমস অ্যান্ড ফরওয়ার্ডিং থেকে প্রোডাক্ট রিসিভ করিয়ে দেন, তাদের নিজস্ব আলাদা প্রতিষ্ঠান রয়েছে। সাধারণত আপনার যে সমস্ত প্রতিষ্ঠান ইম্পোর্ট করে তারা C&F এজেন্টদের মাধ্যমেই এই কাজটি করিয়ে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে যে আসলে C&F এর কাজটা কি। তারা মূলত কয়েকটি জিনিস তৈরি করে, তার মধ্যে একটা হচ্ছে অ্যাসেসমেন্ট নোটিশ, আরেকটি হচ্ছে ডিউটি অ্যান্ড ট্যাক্সেসের জন্য বিল অফ এন্ট্রি। বিল অফ এন্ট্রির মধ্যে আপনার প্রোডাক্টের বিস্তারিত থাকে এবং অ্যাসেসমেন্ট নোটিশের ভিতরে আপনার বিস্তারিত কত ট্যাক্স হবে, কত ভ্যাট থাকবে, আরও অনেকগুলো বিষয় আছে। এই বিষয়গুলো আপনার বিল অফ এন্ট্রির মধ্যে উল্লেখ থাকে। তো এর বেসিসে মূলত C&F এজেন্ট কি করে, সে আপনার প্রতিষ্ঠানের কাছে আগে প্রমাণ করে যে এটা হচ্ছে এই প্রোডাক্ট, এটা ক্লিয়ার হয়। অনেক সময় কাস্টমস যদি সন্দেহ করে যে সে আসলে যে প্রোডাক্টটা বলছে এর মধ্যে হচ্ছে অন্য কোনো প্রোডাক্ট হতে পারে, তখন তারা কি করে প্রোডাক্টটা যাচাইয়ের জন্য সেটা নিতে পারে। তারা এখানে আরও কয়েকদিন প্রোডাক্টটা আটকায় রাখতে পারে। এরকম অনেকগুলা ইস্যু রয়েছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ডিউটি ট্যাক্সের একটি পে অর্ডার সাবমিট করে ইনকাম ট্যাক্সকে দেওয়ার পরে আপনার কিন্তু প্রোডাক্টটা রিসিভ করার জন্য পারমিশন পাওয়া হয়। এটাই হচ্ছে লাস্ট স্টেজ এলসি ওপেনিংয়ের পরে। সর্বশেষ যখন আমরা এলসি রিটার্নমেন্ট করি, সেক্ষেত্রে সর্বশেষ যে প্রসেস সেটা হচ্ছে এটা। এবং আপনার এখানে কিন্তু কাস্টমসে আরও কিছু বিষয় রয়েছে। আপনি যদি এই প্রোডাক্টটা যেটা বলেছেন কিন্তু ভিতরে আপনার অন্য প্রোডাক্ট, তখন কিন্তু কাস্টমস এই প্রোডাক্টটা আপনার থেকে চেক করে নিয়ে যেতে পারে। সে এটাকে আপনার অন্য কোনো কাজে বা এটাকে আরও পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠাতে পারে, অনেক হ্যারাসমেন্ট করতে পারে, অনেক রকমের বিষয় রয়েছে। আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আপনি আপনার প্রোডাক্টটাকে ডিউটি ট্যাক্স জমা দিয়ে, এই টাকাটা জমা দিয়ে আপনি আপনার মাল রিসিভ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা দিনের জন্য কাস্টমস একটি জরিমানা ধার্য করবে আপনার প্রতিষ্ঠানের নামে। এবং যত দিন যাবে তত দিনের এগেনস্টে আপনাকে একটা অ্যামাউন্ট আপনাকে কাস্টমসে পে করতে হবে। পে করার পরে আপনি রিসিভ করবেন। এজন্য কবে প্রোডাক্ট আসতেছে, কতদিন কিভাবে হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো কমার্শিয়াল সেকশনকে খুব ভালোভাবে মাথায় রাখতে হয়। তা না হলে কিন্তু অনেক বড় জরিমানা গোনা লাগতে পারে। এই জন্য এই বিষয়গুলো সবসময় আপনার অ্যালার্ট থাকতে হয়, সতর্ক থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পার হয়ে গেছে কিন্তু সে তারপরেও কাস্টমস থেকে প্রোডাক্ট রিসিভ করতে পারতেছে না, তখন কিন্তু তারা এই প্রোডাক্টগুলা নিলামে দিয়ে দেয় এবং তারা সেল করে তারা টাকা নিয়ে নেয়। এ ধরনের ঘটনা অনেক সময়, প্রায়শই এই ঘটনা কিন্তু কাস্টমসে ঘটে থাকে। আর আপনার ইন্ডিয়া থেকে যে ইম্পোর্টগুলো হয় তার ম্যাক্সিমাম কিন্তু আপনার বেনাপোল পোর্ট দিয়ে প্রোডাক্ট বাংলাদেশে ঢোকে। আর হচ্ছে আপনার বাহির থেকে অন্য অন্য যেগুলো জাহাজে আসে সেগুলো চিটাগাং পোর্টের মাধ্যমে সাধারণত বাংলাদেশে ঢোকে। তো এটাই ছিল মূলত ইম্পোর্টের বিস্তারিত। তবে আসলে এই 2-4 মিনিটের ভিডিওতে আপনাকে এই বিষয়গুলো যে পূর্ণাঙ্গ বুঝিয়ে দেওয়া যাবে বিষয়টি এমন নয়, বরং এই বিষয়গুলো যদি আপনার বিস্তারিত জানতে হয় তাহলে আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে। আমরা যেটা করেছি সেটা হলো আপনাকে এই বিষয়ে একটি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কিছুটা হলেও কাজে লেগেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।